ও একটু ব্যক্তিগত কাজে ব্যস্ত আছে। আর দ্বিতীয়ত আমারও ইচ্ছা ছিল যে অনেকদিন কথা হয় না। আপনাদের ক্লাসের হাল হকিকত কি সেটাও একটু জানা দরকার। মূলত সেই লক্ষ্যে আজকের ক্লাসটা পরিচালনা করব আমি। খুব বেশি গুরুত্বপূর্ণ আজকে যে টপিকস থাকবে এমনও না। আর একেবারে কিছুই থাকবে না তাও না। যাই হোক, আমাদের সাথে যুক্ত হয়েছেন মোট ৩৩ জন। আচ্ছা, আমাদের কো-হোস্ট হিসেবে আছেন আমাদের শাহরিয়ার ভাই। শাহরিয়ার ভাই, আমাদের টোটাল পার্টিসিপেন্ট কতজন আছেন এখানে আমি বাদে? দাদা, দিস ইজ শাহরিয়ার। আপনি ছাড়া 33 জন আছেন। ওভার। ওকে, ধন্যবাদ। তো এটা খুবই দুঃখজনক, ৩৩ জন এত কম থাকবে কেন? ৩৩ জন তো অনেকদিন পরে ক্লাস হচ্ছে। দ্বিতীয়ত তো গত মিটিংয়েই তো আমরা বলেছিলাম যে এই চলতি সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে, যদিও শুক্রবারে আমাদের প্রোগ্রামের জন্য ক্লাসটাই করা হয় নাই, কিন্তু শনিবারে শুরু হবে সেটাও বলা হয়েছিল। যাই হোক, যদি এমন পার্টিসিপেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এইগুলোকে একটু চেঞ্জ করতে হবে, মডিউলগুলো একটু চেঞ্জ করে দিতে হবে। প্রয়োজনে মাসে 2টা ক্লাস নেওয়া হবে। যাই হোক, আপনাদের প্রস্তুতির কি অবস্থা? এতদিনে আপনারা মনে হয় 8টা মতো ক্লাস হয়েছে। একটু যদি সংক্ষেপে বলতেন আপনাদের অভিমতগুলো, কতটুকু শিখতে পেরেছেন বা শেখার ভিতরে কোথাও কোনো সমস্যা ছিল কিনা, এগুলো একটু সংক্ষিপ্ত আকারে হাত তুলে তুলে বলবেন। ওভার টু অল স্টেশন। বাপ্পি, গো হেড। ধন্যবাদ। এর মাঝখানে বেশ কিছু ফ্রিকোয়েন্সি আছে, লাইক এফএম ব্যান্ডের জন্য রয়েছে, মিলিটারি ব্যান্ডের জন্য রয়েছে, এয়ার ব্যান্ডের জন্য রয়েছে। হুম, এগুলো স্পেশালাইজড যে ফ্রিকোয়েন্সি গুলো, এগুলো ভিএসএফ এর মধ্যে পড়ে, কিন্তু এগুলোকে আমরা সহজে কাউন্ট করি না। 3 থেকে 30 মানে হচ্ছে এটা আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনে ট্রান্সমিট করি এইচএফ ব্যান্ডে। এর বাইরে যা কিছুই করি সেগুলো সবই ফ্রিকোয়েন্সি মডুলেশনে। হুম, যার দরুন 3 থেকে 30 হচ্ছে এইচএফ। আবার কখনো কখনো দেখবেন 50 মেগাহার্স কেও এইচএফ এর ভিতর ধরা হয়, যদিও 50 মেগাহার্স এফএম মডুলেশনে পরিচালনা করা হয়, কিন্তু ওয়ার্ল্ডের 99% রেডিও বা এইচএফ ব্যান্ড ধরা হয় 3 থেকে 30। এটা টেকনিক্যাল কারণেই আইটিইউ করেছে, এছাড়া অন্য তেমন কোনো রিজন নাই এর ভিতরে।
আচ্ছা, হাত তুলেছেন শেখ আরিফুল ইসলাম। জি, আসসালামু আলাইকুম দাদা। আমি শেখ আরিফুল ইসলাম, ঢাকা আগ্রাগা থেকে। দাদা আমার একটা মানে কোশ্চেন ছিল হচ্ছে যে ক্লাসগুলো শুক্রবারের পরিবর্তে বোধহয় শনিবার যদি নেওয়া যায় তাহলে হচ্ছে একটু বেশি ভালো হয়, কারণ শুক্রবার দেখা যায় ফ্যামিলিগত কিছু কাজ থাকে, ব্যক্তিগত কাজ থাকে, সব সময় অ্যাটেন্ড করতে পারি না আর কি। যদি সম্ভব হয় একটু বিষয়টা ভাববেন। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমি জানতে চাচ্ছিলাম যে আমরা ইউএইচএফ ব্যান্ড যেটা ব্যবহার করি 300 মেগাহার্টজ থেকে 30 গিগাহার্টজ, এর মধ্যে তো হচ্ছে আমরা হচ্ছে ইমার্জেন্সি ফ্রিকোয়েন্সি হিসেবে হচ্ছে 433-500 ব্যবহার করি। এটা কি পুরো ওয়ার্ল্ডেই 433-500 ব্যবহার করে, নাকি শুধু আমরা বাংলাদেশে যারা তারা এটা ব্যবহার করি? ওভার দাদা। এটা শুধুমাত্র বাংলাদেশে আমরা এটাকে জাতীয় ইমার্জেন্সি ফ্রিকোয়েন্সি হিসেবে ঘোষণা করেছি অ্যামেচারদের জন্য। এটা আমরা উদ্যোগ নিয়েছিলাম 2019-এ করার জন্য। তখন বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেছিলাম যে এই ফ্রিকোয়েন্সিতে কোনো সমস্যা আছে কিনা। তা মোটামুটি দেখেছিলাম যে সারা বাংলাদেশের মোটামুটি অনেক জায়গা থেকেই এই ফ্রিকোয়েন্সিটা ঠিক মতো কাজ করে, কোনো নয়েজ নাই বা আলাদা কোনো ধরনের সমস্যা নাই। তখন আমরা এটাকে নির্ণয় করি। এটাই ছিল। ধন্যবাদ। আর কার কোনো প্রশ্ন? দাদা, দিস ইজ অলসো টু। দাদা, আমি আজকে এটা হচ্ছে আমার ফার্স্ট ক্লাস। তো আগের ক্লাসগুলো আমি কি রেকর্ডেড ভার্সন থাকলে সেগুলো আমি কোথায় পাবো? ওভার। ভাই আপনার ওই যে ইসের ক্লাস 9-এ পরীক্ষা দিয়েছিলেন, তার আগে যে ক্লাসগুলো হয়েছিল তার রেকর্ডিং ভার্সন কি আছে ভাই আপনার কাছে জানা মতে? সরি দাদা, আমি বুঝতে পারিনি। আপনার স্কুল লাইফ কলেজ লাইফের কোনো রেকর্ডিং ভার্সন আছে ক্লাসের? না দাদা। যদি রেকর্ডিং এরই সেই অপশনই আমরা চুজ করতাম বা সেইভাবেই যদি চিন্তা করতাম, তাহলে আসলে আপনাদেরকে এই কষ্টটুকু দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। আপনাদের কারোর সাথেই ব্যক্তিগতভাবে ভাই আমার জমি জমা টাকা পয়সা নিয়ে গন্ডগোল নাই, তো অনর্থক আপনাদের কষ্ট দেওয়ার কোনো দরকারও ছিল না। তো রেকর্ডিং করে করে ছেড়ে দিতে পারতাম। তাতে কি হতো, ইউটিউবে আমার দেখা যাচ্ছে 2টো ভিউ বাড়তো, হয়তো চালানা আটানা কিছু পয়সাও আসতো উপরি, তাই না? ক্লাস ক্লাসে উপস্থিত থেকেই ক্লাস করতে হবে। এটা পার্ট অফ ট্রেনিং, পার্ট অফ এডুকেশন। এখানে মন খুলে যতটুকু কথা বলতে পারবেন, মনের যে জিজ্ঞাসা আসবে, আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আপনাদের কোশ্চেন গুলো নিয়ে যখন আলোচনা হবে, যখন শুনবে, রেকর্ডিং এ কখনো সেটা হয় না। অত্যন্ত দুঃখিত, এই ধরনের ফ্যাসিলিটিস আমাদের থাকা সত্ত্বেও আমরা করি নাই। এই ক্লাসের অর্থ অনেকগুলো। এখানে আপনাদের উপস্থিতি, আপনাদের আগ্রহ, আপনাদের চর্চা, এগুলো প্রয়োজন। হুম, আমি প্রথমেই বলেছিলাম যদি আপনারা ক্লাস নাও করেন তাও অনেকে পরীক্ষা উত্তীর্ণ হবেন, ম্যাক্সিমামই উত্তীর্ণ হয়ে যাবেন হয়তো। ট্রু। কিন্তু এখানে আপনি যতটুকুই শেখেন না কেন, আমি লক্ষ্য করেছি আমাদের কাছে ডেটা আছে 13-র পর থেকে 23 পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে, পরীক্ষার এই ট্রেনিং সেশনে যারা যারা অংশগ্রহণ করেছে, দিন শেষে আমি তাদেরকেই দেখেছি তারা টিকে আছে, তারাই আছে। বাকি সবাই এর কাছ থেকে শুনে ওর কাছ থেকে শুনে এইভাবে ওইভাবে এই কোনো মতে পাশ করে গেছে, কাউকে এখন আর খুঁজে পায় না। দুঃখিত, এই কষ্টটুকু আপনাদের করতে হবে। ধন্যবাদ। জি দাদা, বুঝতে পেরেছি। ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন আছে? ফয়সাল আহমেদ প্লিজ। সালাম আলাইকুম দাদা, মাত্র জয়েন্ট হইতে পারলাম। মানে ক্লাস সংক্রান্ত কোনো প্রশ্ন নাই আপাতত। মানে ওই গত যে ইয়ে ছিল 14 তারিখে একটা
সবার মাধ্যমে আইডেন্টিটি কার্ডের যে এটা কি মানে সময় আরো বাড়ানো হয়েছে না আজকে অনুষ্ঠানটা হয়েছিল কি এটা একটু জানতে চাচ্ছিলাম। দুঃখিত। 14 তারিখে আইডেন্টিটি কার্ডটা ঠিক আমি বুঝি নাই। এই শারীর ভাই মানে একটু আজকে এই যে মেম্বারশিপের যে ফর্মটা ফিল আপ হয়েছিল সেটা বলছিল 14 তারিখ ঢাকায় একটা অনুষ্ঠান হবে আর কি, সবার মধ্যে আইডেন্টিটি কার্ড দেওয়া হবে আর কি। এই জিনিসটা একটু মানে কিউরিওসিটি ছিল, তাই এখন জিজ্ঞেস করলাম। আমার মনে হয় একটু ভুল হচ্ছে, এরকম কোনো ঘোষণা ছিল না। আমার দাদা হইতে পারে, আমি আবার ওই আপনার ইয়েতে আমরা চেক করছিলাম, আমি চেক করছি আর কি, অনেক আগের একটা পোস্ট ছিল হ্যাঁ, বেশ কিছুদিন ঘোষণাটা একটু আগে। অন্যরকম ছিল। দেখেন এই শাহরিয়ার ভাই বলেন তো। দাদা আমি আসলে রাস্তায়, তো যাই হোক আমি যেটা জানি আমি সেটা বলি। সেটা হচ্ছে মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করার সর্বশেষ ডেট হচ্ছে 14 তারিখ। এরপরে ফাউন্ডার মেম্বার হিসেবে কেউ গণ্য হবেন না। নর্মাল অ্যাসোসিয়েট মেম্বার বা কল সাইন থাকলে ফুল মেম্বার বা ক্লাব মেম্বার হতে পারবে, এটা আমি যতদূর জানি। আমার কাছে এই মুহূর্তে ডকুমেন্ট গুলো দেখার কোনো ব্যবস্থা নাই, বাট আমার জানা মতে জিনিসটা এইটা। এখানে কাউকে আইডি কার্ড দেওয়া হবে বা 14 তারিখে একটা প্রোগ্রাম হবে এমন কোনো কিছু আমি কখনো আপনাদের কাউকে লিখতে দেখিনি। আপনাকে বা মুরাদ ভাইকে বা আমাদের সাফায়েত ভাইকে আমরা লিখতে দেখিনি, বা আমি তো ডেফিনেটলি লিখিনি। ওভার টু দাদা। ওকে, গট ইট। এবার আমি ওই নোটিশটা দেখলাম মাত্রই, ওই নোটিশটা বের করে দেখলাম। সেটা হচ্ছে 14 তারিখ পর্যন্ত আমাদের ফাউন্ডিং মেম্বার হওয়ার সুযোগ, আজকে রাত 12টা পর্যন্ত সময় আছে। এর পরে আপনাদেরকে যারা যারা ফাউন্ডিং মেম্বার হবেন তাদের তালিকা প্রকাশ হবে এবং তাদেরকে ইমেল করে জানানো হবে যে আপনারা ফিটা কিভাবে দিবেন বা কারা কারা হতে পেরেছেন, কারা হতে পারেন নাই, কি কারণে হতে পারেন নাই সেটা উল্লেখ থাকবে। দেন আমরা এর পরবর্তী একটা তারিখ দিব, ঢাকায় একটা অনুষ্ঠান করব, করে সেখানে আমাদের নতুন মেম্বারদেরকে বরণ করে নেওয়া এবং আইডি কার্ড তাদেরকে প্রদান করা হবে ঢাকাতে। বাট এটা 14 তারিখে মনে হয় না, 14 তারিখে এরকম লেখা নাই। আমি দেখছি 14 তারিখের পর্যন্ত আমাদের শুধু ডেট ছিল ফাউন্ডিং মেম্বার। এর পরেও কিন্তু মেম্বারশিপ এটা থাকবে, আবেদন করতে পারবেন। হুম, কিন্তু দাদা 14 তারিখ একটু পর্যন্ত। অনুমতি দিলে বলতাম। হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। এখানে মানে আমি এই যে পোস্টটা আমার হাতে আছে ওখানে গুরুত্বপূর্ণ নোটে লেখা ছিল যে সদস্যপদ অর্থ প্রদানের তারিখ থেকে 365 দিনের জন্য বৈধ, হ্যাঁ পরপর 2 বছর ফি না দিলে সদস্যপদ স্থগিত করা হবে। হ্যাঁ কার্যনির্বাহী কমিটির ডিটেলস এখানে কিছু লেখার পরে আবার লেখা আছে 2024 সালের 14 সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যপদের আইডি কার্ড প্রদান করা হবে। কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। এতটুকু আর কি আমি দেখেছিলাম, পরবর্তীতে হয়তো বা ডিসিশন চেঞ্জ হয়েছে বা কিছু, এটা আমি হয়তো বা আচ্ছা আচ্ছা, নোটিস হতে করতে পারে পারিনি, 14 সেজন্য তারিখ দুঃখিত। পর্যন্ত কি ডেট ছিল। হ্যাঁ, মানে জি জি। 14 তারিখের পরে শব্দটা কি লেখা আছে? না দাদা। তাহলে ওখানে হয়তো টাইপিং এর একটু হয়েছে। হ্যাঁ হইতে এখন পারে দাদা, এই জন্য আর কি আমি একটু ইয়ে ছিলাম, এই জন্য একটু জাস্ট জিজ্ঞেস করলাম, দুঃখিত। থ্যাংক ইউ। ওটা হলে পরে আমাকে একটু ওটা একটু ফরওয়ার্ড করে দিন, আমি ওটা একটু সংশোধন জি করে জি দিব জি। তাহলে। জি দাদা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফয়সাল ভাই, জি ভাই। অসংখ্য ধন্যবাদ। আপনার জি আপনাকে আমি খুঁজতেছিলাম, আমাদের প্রোগ্রামে আপনি আপনার অবদান আমরা স্মরণ রেখেছি। এবং না দাদা, বিশেষ সব করে সময় আমি চেষ্টা করব আপনাদের সাথে মেম্বাররা থাকার যারা জন্য, গিয়েছিলেন, আমার ইসি মেম্বার সর্বোচ্চটা দিয়ে করার জন্য। ইসি মেম্বাররা যারা গিয়েছিলেন তারা প্রত্যেকেই আমার আপনার কথা জিজ্ঞাসা করেছে আমার কাছে। থ্যাংক ইউ। ওকে, দাদা হাত একটু ধন্যবাদ। অনুমতি জি চাচ্ছিলাম। হাত তুলেছেন আপনারা অনেকেই, আপনাদের কাছে আসবো দাদা আমাকে কি একটু ছোট্ট সুযোগ দেওয়া যায়, জাস্ট ছোট্ট? অবশ্যই। সরি দাদা, আমি খুবই দুঃখিত। এই এই ফয়সাল ভাই, আপনাকে কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, আপনার নামে ওয়ারেন্ট জারি হয়েছে। আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে হুইস্কি আলফাতে একটা নক করবেন ফয়সাল ভাই বাবু। আপনি দ্রুত সময়ের সাথে আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ দাদা আপনাকে। ওকে জি ইনশাল্লাহ। বন্ধুরা, আজকে বলেছিলাম যে ক্লাস হবে না, ছোটখাটো আড্ডা হবে, কিন্তু আড্ডার ভিতরে অ্যাটলিস্ট আপনাদের 10 মার্ক যাতে আসে এইটা একটু
নিশ্চিত করার চেষ্টা করব। মনোযোগ দিবেন, আশা করি মনে হয় হবে। শুধু পয়েন্টগুলো মনে রাখবেন, পরবর্তী ক্লাস যখন হবে ক্লাসে এই জিনিসগুলো ডিটেইল জানবেন, জেনে নেওয়ার চেষ্টা করবেন, বা নিজেরাও এগুলো নিয়ে একটু চর্চা করবেন, হয়ে যাবে। যেমন আইটিইউ, প্রশ্ন আসতে পারে আইটিইউর ফুল মিনিং কি? আবার প্রশ্ন আসতে পারে আইটিইউর রিজিয়ন কয়টা? আবার প্রশ্ন আসতে পারে এরকম যে আমরা বা বাংলাদেশ আইটিইউর কোন রিজিয়নের অন্তর্ভুক্ত? প্রশ্ন আসতে পারে আইএআরইউ কি, এর ফুল মিনিংটা কি? যেমন আইটিইউর ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। আইএআরইউ ইন্টারন্যাশনাল অ্যামেচার রেডিও ইউনিয়ন। আইটি রিজিয়ন 3টা, আইআর রিজিয়নও 3টা। আইটির হেডকোয়ার্টার যেখানে যেখানে, রিজিয়নগুলোর হেডকোয়ার্টার যেখানে যেখানে, আইআর রিজিয়নগুলোরও হেডকোয়ার্টার ঠিক সেখানে সেখানে। যেমন রিজিয়ন 3 হেডকোয়ার্টার জাপানে, আইআরইউর হেডকোয়ার্টার হচ্ছে জাপানে। তো তাহলে আমরা জানলাম আইটিইউর ফুল মিনিং কি, আইটিইউর রিজিয়ন কয়টা, আইআরইউ ফুল মিনিং কি, আইআরইউ রিজিয়ন কয়টা, আইআরএইউ রিজন 3 হেডকোয়ার্টার কোথায়, আইআরইউর যে রিজন 3 আমরা আইআরইউর রিজন কত কোন রিজিয়নের অন্তর্ভুক্ত বাংলাদেশ। তো এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিশ্চিত থাকেন এর ভিতর থেকে 1 থেকে 2টো প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে। আচ্ছা, আমি আবার একটু ডেকে নিই। নাজিবুল আলম শিমুল ভাই হাত তুলেছেন। ধন্যবাদ দাদা। দাদা আমি একটু জানতে চাচ্ছিলাম দাদা, আমরা যখন ক্যাম্পেইনে ছিলাম, আমরা যখন এইচএফ যে বেস স্টেশনটা স্থাপন করি, তখন সাধারণত আমরা দেখি যে যখন আমরা ফার্স্ট কাউকে কলিং করি সেক্ষেত্রে সিকিউ বলে কলিং করি। আমি দেখেছিলাম যে আপনি যখন ফার্স্ট কলিং করছিলেন সিকিউ বলেছিলেন, এবং পরবর্তীতে আপনি একটি শব্দ ইউজ করেছিলেন ওলা। সাধারণত এই শব্দটি বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম দাদা। ঠিক আছে, প্রশ্নটার উত্তর করছি, বাট অন্যান্য বন্ধুদেরকে আহ্বান জানাবো যে এগুলো প্রশ্ন, সাধারণ প্রশ্ন, একেবারে ক্লাস শেষের দিকে সময় পেলে আপনাদেরকে আহ্বান জানাবো, তখন এই প্রশ্নগুলো করবেন। হ্যাঁ, আমরা এখন একটু ক্লাসের দিকে মনোযোগ দিব। সিকিউ মানে হচ্ছে যে আমরা আসলে কাউকে খুঁজছি। রেডিওতে তো কাউকে দেখা যায় না। আমরা যেমন কোনো জনাকীর্ণ স্থানে আমরা বলি এই কাউকে, পরিচিত কাউকে পেলে, বা এই ভাই এই 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 করে ডাকি না, এরকম রেডিওতে যেহেতু দেখা যায় না, সেহেতু রেডিওতে সিকিউ 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 সিয়েরা 2-1 ট্যাঙ্গো ভিক্টর, অর্থাৎ এই যে কেউ শুনছেন শুনছেন শুনছেন, আমি সিয়েরা 2-1 ট্যাঙ্গো ভিক্টর বলে কিছুক্ষণ গ্যাপ দিতে হয়। তখন কেউ যদি থাকে তখন সে উত্তর দেয়। কিন্তু আপনি যদি উত্তর দেন তখন কিন্তু আপনি আবার সিকিউ 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 বলে সিয়েরা 2-1 ট্যাঙ্গো ভিক্টর টু শিমুল তা বলতে পারবেন না। সিকিউ শব্দ তখন আপনি বলতে পারবেন, আপনি তো খুঁজতেছেন না কাউকে, আপনি তাই সরাসরি একজনের সাথে যোগাযোগ করতেছেন, তখন সিকিউ শব্দটা আসবে না। আর ওলাটা হচ্ছে যেহেতু আমাদের যে এইসেপ, এটা অ্যামপ্লিটিউড মডুলেশনে চলে, এএম এ চলে। আমরা যখন ওলা তারপর শীষ দিই তখন কি হয়, মাইক্রোফোন পুরো আমাদের অডিওর যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা
এটা পুরোটা নিয়ে ও পুরোটা রেডিওটা তখন রেডিওকে দেয়, রেডিও পুরো তখন আউটপুটটা ট্রান্সমিট করতে পারে। আমি যদি 50 ওয়াটে সেট করে রাখি, ওলা ওলা এরকম বললে তখন পুরো 50 ওয়াট আউটপুট, অর্থাৎ আমার রেডিওর পুরো যে সক্ষমতা সেট করা থাকবে সেই ততটুকু আউটপুটও পুরো দিতে পারে। জাস্ট এটা চেক করা। এই আউটপুটের সাথে সাথে তখন আমি কিন্তু আমার এসডব্লিউআরটাও দেখতে পারি। হুম পাশাপাশি অপর প্রান্তে যে আছে কেউ যদি শুনে তখন বলে কিউআরজেড কিউআরজেড, হ্যাঁ, বা কিউএসএল বা গোহেড গোহেড। হুম তখন কে একজন কিন্তু এরকম বলে, জাস্ট এটা চেক করার জন্য। আমি কি বোঝাতে পেরেছি নাজিবুল ইসলাম আলম শিমুল ভাই? জি দাদা, আমি বুঝতে পেরেছি দাদা, অসংখ্য ধন্যবাদ। রন গোহেড। হ্যাঁ, হ্যালো ভাইয়া। আপনি যে কোশ্চেন গুলো একটু আগে যে কোশ্চেন গুলো বলছিলেন আমি সব লিখছি আর কি, বাট আরেকবার যদি একটু রিপিট করা যায় একটু ইজি হতো। যেমন আইটিইউ রিজিয়নটা লেখা হয়েছে, তারপর হচ্ছে যে আইটিইউর কোন রিজিয়নের অন্তর্ভুক্ত সেটাও লেখা হয়েছে। এটার পরে দ্রুত একটু আরেকবার বললে ইজি হতো। আমি সিরিয়াল করে লিখে নিচ্ছি। আচ্ছা, ফার্স্টে এর কোশ্চেন গুলোর একটু যদি ব্যাকগ্রাউন্ড দেখি তাহলে আপনাদের কাছে আরো সহজ হয়ে যাবে। মূলত আমরা বা আমাদের এই টেলিযোগাযোগ, এই রেডিও কমিউনিকেশন সবকিছু বিশ্বব্যাপী দেখে হচ্ছে আইটিইউ, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। হুম তো তার মানে হচ্ছে আমাদের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা আইটিইউ। তাহলে আমাদেরকে জানতে হবে, যেমন স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন দেখবেন তাদের হু আছে। হুম খাদ্য নিয়ে যারা কাজ করে তাদের জাতিসংঘের একটা প্রতিষ্ঠান রয়েছে। তারপর শ্রম নিয়ে যারা কাজ করে তাদের আইএলও আছে। হ্যাঁ, সো এরকম আমরা যেহেতু টেলিযোগাযোগ নিয়ে, রেডিও কমিউনিকেশন নিয়ে কাজ করি, আমাদের আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা নিয়ন্ত্রক সংস্থা যারা আমাদের এই ফ্রিকোয়েন্সির অ্যালোকেশন থেকে শুরু করে দেখভাল করেন, সেটা হচ্ছে মেন অর্গানাইজেশন আইটিইউ, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। তার মানে আমাদের এটা জানতে হবে। গভর্নমেন্ট তো চাইবেই এটা, যে এই বিষয়গুলো অ্যামেচাররা জানে কিনা, সে যে রেডিও ব্যবহার করবে সেই বিষয়গুলো অবগত কিনা। ওকে, এর পরে আইটিউর থেকে ব্রাঞ্চ হিসেবে আসছে আইএ আর ইউ, ইন্টারন্যাশনাল অ্যামেচার রেডিও ইউনিয়ন। ওকে, আইটিইউ সারা বিশ্বের 3টা রিজিয়নে বিভক্ত, রিজিয়ন 1, রিজিয়ন 2, রিজিয়ন 3। রিজিয়ন 1 হচ্ছে ইউএস বেসড, রিজিয়ন 2 হচ্ছে ইউকে বেসড মানে ইউরোপিয়ান ইউনিয়ন বেসড, রিজিয়ন 3 হচ্ছে এশিয়ান বেস। তো আমরা এশিয়ার ভিতরে, তাহলে আমরা রিজিয়ন 3 এর ভিতরে। আইআরইউ 3টা রিজিয়ন, রিজিয়ন 1 to 3, আমরাও আইআরইউ এর রিজিয়ন 3 অন্তর্ভুক্ত। এবং আইআরইউ এর যে হেডকোয়ার্টার, রিজন 3 হেডকোয়ার্টার, সেটা জাপানে অবস্থিত। ক্লিয়ার? জি ভাই। ওকে, এখন প্রশ্ন এরকম ভাবে আসতে পারে, আইটিইউর ফুল মিনিং কি, আইআরইউর ফুল মিনিং কি, রিজিয়ন কয়টা, এর হেডকোয়ার্টার কোথায়, বাংলাদেশ কোন রিজিয়নের অন্তর্ভুক্ত। একদম খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। তারপরে আসতে পারে বিটিআরসি এর ফুল মিনিং কি, বিটিআরসি হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। হুম এগুলোর থেকে অন্ততপক্ষে 2টি প্রশ্ন থাকার সম্ভাবনা, যে কটা বললাম, খুব বেশি না হলেও একটা প্রশ্ন থাকবে, মানে 2 মার্ক। এরপরে চলে যাব আমরা ব্যান্ড প্ল্যানে।
একদম বাংলাদেশ যতদিন থাকবে, অ্যামেচার রেডিও যতদিন থাকবে, এখান থেকে এরকম একটা দুটো প্রশ্ন অবশ্যই আসবে। এইচএফ ব্যান্ডের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত? যদিও সবই মাল্টিপল চয়েস থাকবে, ওখানে কিন্তু থাকবে 3 থেকে 30, 30 থেকে 300, মানে আপনাকে কনফিউজ করার জন্য কিন্তু এই প্রশ্নগুলোকে, এই উত্তরগুলোকে কিন্তু একটু এদিক ওদিক করে দিবে, হ্যাঁ? খুব সাবধান। ভুল করে আবার 3 থেকে 30 আহ, এর জায়গায় 30 থেকে 300 এরকম করা যাবে না, কারণ কাটাকাটি করলে কিন্তু প্রশ্নটা বাতিল হয়ে যাবে। সো খুব সাবধান। তারপর ভিএইচএফ এর রেঞ্জ কত? ভিএইচএফ ব্যান্ডের। আবার অ্যামেচারদের জন্য বরাদ্দ ভিএইচএফ ব্যান্ড কত থেকে কত? প্রশ্ন কিন্তু দুইটা, খেয়াল করবেন। শুধু ভিএইচএফ ব্যান্ডের রেঞ্জ কত, অ্যামেচারদের জন্য বরাদ্দ ভিএইচএফ ব্যান্ডের রেঞ্জ কত? যেমন ভিএইচএফ ব্যান্ড ধরা হয় সাধারণত 136 থেকে 174 মেগাহার্টজ, আর অ্যামেচারদের জন্য বরাদ্দ 2 মিটার ব্যান্ড বা ভিএইচএফ ব্যান্ড কত থেকে কত? 144 থেকে 146 মেগাহার্টজ। নিশ্চিত থাকেন এই ধরনের প্রশ্ন আসবে, কারণ অ্যামেচার হতে গেলে এই জিনিসগুলোই জানতে হবে, এবং গভর্নমেন্ট এটাই টেস্ট করে যে আপনি এই জিনিসগুলো জানেন কিনা। না জানলে তো সমস্যা, যার দরুন এগুলো প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। অনুরূপ ইউএইচএফ ব্যান্ড কত থেকে কত? বাংলাদেশে ইউএইচএফ ব্যান্ড অ্যামেচারদের জন্য কত থেকে কত বরাদ্দ? যেমন ইউএইচএফ ব্যান্ড 300 থেকে 30 গিগাহার্টজ পর্যন্ত, অ্যামেচারদের জন্য বরাদ্দ কত থেকে কত? 430 থেকে 440 মেগাহার্টজ। বন্ধুরা, এই তিনটার মধ্য থেকে একটা দুইটা আসার সম্ভাবনা অন্তপক্ষে 90% এর উপর। কিন্তু খেয়াল রাখবেন, প্রশ্নগুলো উত্তর এলোমেলো ভাবে দেয়া থাকবে, কিন্তু খুব সতর্কতার সাথে কিন্তু উত্তর দিবেন। উত্তরগুলোতে আপনারা বৃত্ত পূরণ করবেন খুব সতর্কতার সাথে। আবারও বলি, ভুল হলে কিন্তু ওইটা কাটা যাবে, নেগেটিভ মার্ক হবে না, কিন্তু প্রশ্নটার কিন্তু কেটে দিবে। হোমস, আমরা তো রেজিস্টারের মান জানি, রেজিস্টার একক জানি, মানের একক জানি, যেটা হোমস দিয়ে আমাদের পরিমাপ করি। এরকম প্রশ্ন আসতে পারে, কালার কোড থেকে একটা রেজিস্টারের ছবি থাকতে পারে, সেখানে 4টা ব্যান্ড, 4 ব্যান্ড, লাস্টের ব্যান্ডটা হচ্ছে টলারেন্স। আচ্ছা, এখানে আমাদের জুলুটু কি প্রেজেন্ট আছে নাকি? জুলুটু, জেডিআর থাকলে ভালো হতো, এগুলো আপনাদেরকে সঙ্গে সঙ্গে স্ক্রিনে করতে পারতো আর কি। কালার কোড, এই যে রেজিস্টারের কালার কোড গুলোর একটা চার্ট বের করে দিলেই দেখতে পারতেন। যাই হোক, এগুলো আপনারা দেখে নেবেন। রেজিস্টার কালার কোড থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আপনাদেরকে জানতে হবে যে রেজিস্টারের এই কালার কোড দেখে কিভাবে রেজিস্টারের মান নির্ণয় করতে হয়। খুব সহজ, একটু একটু পড়লেই এটা একদম হয়ে যাবে। যেমন লালের মান 2, কালোর মান 1। এভাবে দেখা যাবে যে একটা রেজিস্টারের ছবি দেওয়া আছে, সেটার মান বের করতে বলবে, যেটার মান কত। আবার রেজিস্টারের সূত্র অনুযায়ী
দুটো রেজিস্টর যদি প্যারালালে সংযুক্ত থাকে তাহলে সেটার মান কত হবে? সে 1 কিলো হোমস দুইটা রেজিস্টর যদি প্যারালালে থাকে সেটা কত হোমস হবে? এগুলো কি ক্লাসে হয়েছে এর আগে? ইতিপূর্বে কেউ একজন বলবেন যে এগুলো নিয়ে ক্লাস করছে? বেসিক ইলেকট্রনিক্স নিয়ে ক্লাস হয়েছে নাকি এর আগে? কেউ একজন দাদা বলবেন? দেখেছি, দাদা হয়েছে দাদা হয়েছে হয়েছে, হয়েছে। কিন্তু এইগুলোর মান নিয়ে এরকম ভাবে দাদা হয়নি। এগুলো হয়তো আমাদের সামনের ক্লাসে হওয়ার কথা দাদা। ওকে, ফাইন। তাহলে দুইটা রেজিস্টারের মান কত হবে তখন সেটার আনসার করতে হবে। যদিও এগুলো আপনারা যে 3.7 তিনটা সেল মিলে কত ভোল্ট হয়, বা চারটা 3.7 বা 3.5 বা 1.5 ভোল্টের ব্যাটারি সংযুক্ত করলে পরে কত ভোল্ট হয়, খেয়াল করবেন প্রশ্নগুলা। হুট করেই ওই 6 মিনিটের ভিতর 5 মিনিটের ভিতর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন না, যে পুরো পরীক্ষা 5 মিনিটে শেষ করে দিয়ে বাইরে যায় একটু দোয়া ছাড়বো। হ্যাঁ, অনেককে দেখেছি এগুলো কাজ করেছে। এগুলো করাটা ঠিক নয়, এই জন্য যে 6 মিনিটের এসে এই ভাবনিয়ার থেকে পাশ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরীক্ষার শিটে, রেজাল্ট শিটে কিন্তু থাকে না যে রন পুরো 5 মিনিটে পরীক্ষা শেষ করছে তাকে বিটিআরসি মেডেল দিবে, এরকম না। কিন্তু রেজাল্ট শিটে থাকে যারা যারা উত্তীর্ণ হয়েছে তাদের রোল নাম্বার গুলো। সো ধীরে সুস্থে ঠান্ডা মস্তিষ্কে পরীক্ষা দিতে হবে। যদি থাকে এরকম 3 ভোল্টের তিনটা সেল সিরিজে যুক্ত করলে এটার ভোল্ট কত হবে, আবার যদি থাকে এটা প্যারালালে যুক্ত যদি থাকে তাহলে ভোল্ট কত হবে? এখন তো মাথায় আছে এই একটা ব্যাটারির সাথে একটা ব্যাটারি লাগালে পরে আমরা তো সাধারণত যে রিমোটের দুইটা ব্যাটারি একটার পিছনে একটা লাগাই এটাকে 3 ভোল্ট করি। হ্যাঁ, এখন ওই দুইটা ব্যাটারি যদি একসাথে কানেক্টেড থাকে প্যারালালে তাহলে কিন্তু 3 ভোল্ট হয় না, তখন কিন্তু 1.5 ভোল্ট হয়। কি হয় কিন্তু তাতে কি হয়, অ্যাম্পিয়ার বা শক্তিটা বাড়ে। এর ভিতর থেকে একটা প্রশ্ন আশা করা যায় থাকবে, সাধারণত এরকমই প্রশ্ন থাকে যে সিরিজে এরকম দুইটা ব্যাটারি, 2টা ভোল্টের ব্যাটারি ছবি দিয়ে বা এমনি লেখাও থাকতে পারে যে কত হতে পারে, বা প্যারালালে থাকলে এটা কত হতে পারে। ক্যাপাসিটরের ওখান থেকেও আরেকটা প্রশ্ন আসতে পারে। আমরা পিএফ ক্যাপাসিটর মনে দেখেছি, ছোট ছোট মসুরের ডালের চেয়ে বড় দেখতে, একদম একই কালার। ওগুলোকে বলে পিএফ ক্যাপাসিটর, সিরামিক ক্যাপাসিটর। সেখানে কিন্তু ক্যাপাসিটরের মান লেখা থাকে এরকম 100, 104, হ্যাঁ, 220, এইভাবে। এই মান দেখে ক্যাপাসিটরের মান বের করতে হয়, অর্থাৎ ওই লেখা দেখে কিন্তু ক্যাপাসিটরের মান বের করতে হয়। ওটাও ঠিক রেজিস্টরের মতোই কালার কোড যেভাবে আমরা বের করি, অনুরূপ এই ক্যাপাসিটরেরও ঠিক এই লেখা দেখে এর মান বের করতে হয়। প্রথম সংখ্যাটা যদি 102 হয়, তার মানে 10 পরে হচ্ছে 2টা শূন্য, তাহলে টোটাল মিলে যা দাঁড়ালো সেইটাকে পিএফ এ কনভার্ট করতে হয়। আপনাদের তো এত ম্যাথ করার মতো সময় বা ধৈর্য বা ই তো খুব একটা নাই মনে হয়। এইগুলো আপনারা নেটে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যে ক্যাপাসিটরের পিএফ ক্যাপাসিটরের যে চার্ট, হ্যাঁ, কোড, সেগুলো পেয়ে যাবেন, দেখবেন একদম চার্ট দেয়া আছে যে 100 লেখা থাকলে কত হয়, 101 লেখা থাকলে কত হয়, 102 লেখা থাকলে কত হয়,
103 লেখা থাকলে কত হয়, 104 লেখা থাকলে কত হয়, 105 লেখা থাকলে কত হয়। এইভাবে কিন্তু চার্ট গুলো দেওয়া আছে, এগুলো দেখবেন। প্রশ্ন আসতে পারে এরকম, ভেরিয়েবল রেজিস্টার, ওর মানটাও কিন্তু এই ঠিক ইসের মানের মতোই, এই ক্যাপাসিটরের, এই পিএফ ক্যাপাসিটরের মানের মতোই। ভেরিয়েবল রেজিস্টারের গায়ে কিন্তু লেখা থাকে না, মানে সরি কালার থাকে না। রেজিস্টারের তো কালার থাকে, কিন্তু ভেরিয়েবল রেজিস্টারে কিন্তু কালার থাকে না, সেখানে মান লেখা থাকে। কিভাবে? যদি বড় ধরনের বড় বড় ক্যাপাসিটর হয় সেখানে লেখা থাকে 10K বা 5K, 100K। আর যদি ট্রিমার ক্যাপাসিটর হয় ছোট ছোট, ওখানে লেখা থাকে 102, 220, 105, 501, 502, এইভাবে কিন্তু লেখা থাকে। এই লেখা দেখেই এটার মান বের করতে হয় যে এটা কত হোমসের বা কত কিলো হোমসের বা কত মেগা হোমসের ভেরিয়েবল রেজিস্টার বা ট্রিমার ক্যাপাসিটর, ট্রিমার রেজিস্টার। প্রশ্ন আসবে কিন্তু এগুলো। আজকে আমরা এই পাওয়ার পর্যন্তই থাকবো। প্রশ্ন আসতে পারে এরকম যে একটা চিহ্ন দেওয়া থাকবে, সেই চিহ্নের কি বোঝায়। দেখবেন রেজিস্টারের চিহ্ন হচ্ছে দুই পাশে একটু লম্বালম্বি দাগ, মাঝখানে জিগজ্যাগের মতো আঁকা বাঁকা। এইটার মানে হচ্ছে এটা রেজিস্টারের চিহ্ন। এই আঁকা বা উপরে দুই সাইডে দুইটা দাগ, মাঝখানে জিগজ্যাগের মতো আঁকা বাঁকা, এর মাঝ বরাবর যদি অ্যারো চিহ্ন থাকে ছোট একটু, তাহলে এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টারের চিহ্ন বা ট্রিমার রেজিস্টারের চিহ্ন। তো তারপরে আর্থিং এর চিহ্ন, অর্থাৎ এই চিহ্ন থেকে একটা প্রশ্ন আসবেই। ক্যাপাসিটরের চিহ্ন দেখবেন দু সাইডে দুটো লম্বা, মাঝখানে একটা ব্রিজের মতো, মাঝখান দিয়ে ড্রেন চলে গেছে, এরকম দুপাশে দুটো দাগ। এগুলো হচ্ছে এক পাশের দাগটা যদি একটু বাঁকা থাকে, মানে দুপাশের দাগটা যদি একটু বাঁকা থাকে, সেইটা কি। আবার যদি শুধু সমান সমান থাকে তাহলে সেইটা কি, সেটা পিএফ ক্যাপাসিটর। আর যদি একটু দুই সাইডে বাঁকানো থাকে তাহলে এগুলো মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর, কারণ এই চিহ্নর মাধ্যমে এর পোলারিটি বোঝানো হয়। পোলারিটি মানে হচ্ছে কোন 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 দিকটা নেগেটিভ, কোন দিকটা পজিটিভ। ইলেকট্রনিক্স অনেক মজার, অনেক অনেক মজার। মানে দেখলে মনে হয় অনেক কঠিন ব্যাপার, হ্যাঁ তো কিছুই বুঝি না, কিছুই জানতেছি না। কিন্তু বেসিক ইলেকট্রনিক্স যদি আপনারা একটু বোঝেন বা একটু শেখেন, দেখবেন সার্কিট দেখলে পরে, যে কোনো সার্কিট দেখলে আপনি তখন মনে হয় ভাই ভেরি সিম্পল, তার মানে এটা ক্যাপাসিটর, এবং ক্যাপাসিটরের কোন দিকে মাইনাস কোন দিকে প্লাস, এই চিহ্নগুলো যখন আপনার আয়ত্তে এসে যাবে তখন আপনি খুব সহজেই বুঝতে পারবেন। এখন প্রশ্ন মনে মনে আসতেছে, আর ব্যবসা করি ফার্মেসির, এই এখন আবার হচ্ছে ক্যাপাসিটর নিয়ে পড়লাম। কিন্তু অ্যামেচার রেডিওতে এগুলো জানতে হবে এই জন্য যে অ্যামেচাররা তাদের সকল কাজ নিজেরাই সম্পন্ন করে, এবং তারা তাদেরকে এমন ভাবেই গুছিয়ে নেয়, এমন ভাবেই গড়ে নেয় যাতে সকল ধরনের রেডিও রিলেটেড কাজগুলো তারা নিজেরাই করতে পারে। প্রয়োজন, কারণ আপনি ডিজাইন করবেন, আপনি আপনার মতো করে রেডিও ডিজাইন করবেন, যে রেডিও দিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড কথা বলবেন, আপনি ন্যানো স্যাটেলাইট তৈরি করবেন, যে স্যাটেলাইট মহাশূন্যে ভাসবে, এগুলো অ্যামেচাররাই করে। সো এগুলো আপনাদেরকে জানতে হবে, এবং গভর্নমেন্ট টেস্টও নেয় হচ্ছে এগুলো। আজকে যেটুকু আলোচনা করলাম এই বিষয়গুলো নিয়ে কিন্তু সারা ওয়ার্ল্ডের যত এক্সাম হয়, অ্যামেচার রেডিও এক্সাম, প্রত্যেকটা এক্সামে কিন্তু এর ভিতর থেকে প্রশ্ন থাকে।
যদিও তাদের প্রশ্নগুলো হয় আরেকটু কঠিন লেভেলে। তো বন্ধুরা, আজকে যে আলোচনাগুলো হলো এগুলো নিয়ে পরবর্তী ক্লাসে ইনস্ট্রাক্টরের কাছ থেকে আপনারা আরো, জেরিয়ার কাছ থেকে আরো বিস্তারিত জেনে নেবেন, বুঝে নেবেন, বলে নেবেন। পাশাপাশি আপনারা নিজেরাও অনলাইনে আপনারা দেখবেন, আপনারা নিজেরা ম্যাথ করবেন যে ঠিক আছে দুটো ক্যাপাসিটর আমি নিজের মতো করে মান বসালেন, বসায় সেটা দেখলেন যেটার মান এত হয়েছে, আপনি সেই ছবিটা তুলেই আপনি ইনবক্স করে দিবেন যে মানটা ঠিক আছে কিনা। তখন এই যে ছবি পাঠানো কেন বলতেছে, যে তার মানে হচ্ছে যে না আপনার চর্চা করতেছেন, আপনার বিষয়টার প্রতি আগ্রহ রয়েছে, আপনি কাজ করছেন, এটাই। আপনি তো এমনি লিখে দিলেও পারতেন। এই সংক্রান্ত অনলাইনে প্রচুর পরিমাণে টিউটোরিয়াল রয়েছে, অনেক রিসোর্স রয়েছে, আপনারা খুব সহজে এগুলো জানতে পারবেন, কঠিন কিছু না। মূলত আজকে আমার কাজ ছিল যে আপনাদেরকে একটু টাচ দেয়া, যাতে সেই জিনিসগুলোর প্রতি আপনারা একটু বেশি মনোযোগী হন। অ্যাম্পিয়ার, এরকম প্রশ্ন আসতে পারে যে 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই, 5 ওয়াটের রেডিও, একটা 5 ওয়াটের রেডিও যদি 12 ভোল্ট দিয়ে পরিচালনা করা হয় তাহলে সে কত অ্যাম্পিয়ার কারেন্ট খরচ করবে। ঘন্টায় হয় যে ঘন্টায় কত অ্যাম্পিয়ার সে কারেন্ট খরচ করবে। অ্যাম্পিয়ারের চিহ্নটা কি, যেমন আমরা এ দিয়ে দেখি অ্যাম্পিয়ার, ভি দিয়ে দেখি ভোল্ট। হ্যাঁ, তো প্রশ্ন এরকম আসতে পারে যে এখানে কত অ্যাম্পিয়ার খরচ হচ্ছে বা খরচ হবে প্রতি ঘন্টায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু অ্যাম্পিয়ার থেকে। এতে অ্যাম্পিয়ার বোঝায় না কি বোঝায় সেটা একটা, বা এরকম একটা ম্যাথ আসতে পারে যে 12 ভোল্ট বা 13.8 ভোল্ট 25 ওয়াটের বা 50 ওয়াটের বা 100 ওয়াটের একটা রেডিও পরিচালনা করা হয়, তাহলে এটা কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ খরচ করবে। তাহলে ভোল্ট এবং ওয়াট দিয়ে খুব সম্ভবত ভাগ হবে। আচ্ছা, ম্যাথগুলো দেখে বলতে হবে, আপনারাও পেয়ে যাবেন, এটা যথেষ্ট আছে। নেক্সট ক্লাসে বলবেন, এগুলো ব্ল্যাকবোর্ডে আপনাদেরকে, হোয়াইট বোর্ডে আপনাদেরকে আরো দেখিয়ে দিব, অঙ্ক করে করে দেখিয়ে দিব। ওকে, 10 মিনিটের আমরা একটা নিব, কারো যদি কোনো প্রশ্ন থাকে। নেক্সট 10 মিনিট। পলাশ খান, গো হেড। দাদা, আমার একটা বিনীত ভাবে একটা ছোট প্রশ্ন ছিল। আজকে ক্লাসটা যেভাবে যা করলেন, এতে পাস তো দূরে থাক, সব তো মাথার উপর দিয়ে গেছে দাদা। ব্যক্তিগতভাবে আমি জানি না আমার অন্য বন্ধুদের অবস্থাটা কি। তো আপনি একটু আমাদের সকলের প্রতি একটু সদয় হয়েন দাদা, এইটুকুই আমার বলার ছিল দাদা। আপনার আবেদন, পলাশ ভাই, আপনার আবেদন বিটিআরসি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিব। এই হীরা ভাই, প্লিজ গো হেড। দাদা, আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে? একটু কাইন্ডলি জানাবেন। বরাবরই 5-9। আচ্ছা দাদা, এই বিষয়গুলা আহ, জ- সাধারণত ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আজকে আলোচনা করলেন, এগুলো তো অনেকটা ওই যে ওমসের সূত্র, এগুলো থেকে আসছে। আর তাছাড়া রেজিস্ট্যান্সের যে ব্যাপারগুলো আমাদের যখন প্র্যাকটিক্যালি ওই ক্যাম্পগুলা বা যে কোনো প্র্যাকটিক্যালি সভা আয়োজন হয়, তখন আমাদের যদি সামনাসামনি এগুলা নিয়ে একটু করা হতো, তাহলে আশা করি এই আরো বেশি মাথায় ক্যাচ করতো। এ ব্যাপারে একটু বলবেন। ওভার। অবশ্যই, অবশ্যই। এবং
প্রতিবারই আমরা যেটা করে থাকি একদম শেষের দিকে আমরা এগুলো প্র্যাকটিক্যাল করাই। আমরা প্র্যাকটিক্যাল সরাসরি ক্লাসও নিই, তখনই করাই, এবং ভিডিও ক্লাসগুলোতে আমরা বোর্ডে এগুলোকে দেখানো হয় এবং আমরা ডিসপ্লে করি, সেগুলো নিয়ে আপনাদের প্রশ্ন করা হয়। তখন দেখা যায় যে 4 ঘন্টা 5 ঘন্টা ব্যাপী ক্লাস হয় একদম শেষের দিকে। হ্যাঁ, হবে। থ্যাংক ইউ। আচ্ছা, পরে হাত তুলেছেন কে? শেখ আরিফুল ইসলাম। দাদা, মানে যেই কোশ্চেন বা সমাধান দিলেন কোশ্চেন গুলোর, মানে পরীক্ষার ভয়টা এখন আরো বেড়ে গেছে। এমনিতেই পরীক্ষা নিয়ে ভয় আছি, তারপর আরো একটু বেড়ে গেছে। কিন্তু দাদা একটু এই প্রশ্নগুলির বাইরে হচ্ছে আমি একটা ফ্রিকোয়েন্সি নিয়ে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, আপনি যদি অনুমতি দেন। বলেন প্লিজ। সেটা হচ্ছে দাদা, আমরা হচ্ছে অ্যামাচার রেডিও অপারেটর যারা, তারা তো হচ্ছে ইউএইচএফ এ হচ্ছে এই ইমার্জেন্সি ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 433-500-তে থাকে সব সময়, কিন্তু সেক্ষেত্রে বিএইচএফ এ কততে থাকে, কত মেগাহার্টজে থাকে? দুঃখিত, বিএসএফ এ আমরা করি নাই, কারণ হচ্ছে লক্ষ্য করে দেখবেন ডুয়েল ব্যান্ড রেডিওগুলোতে 2টা ফ্রিকোয়েন্সি সেট করা যায়। তো সাধারণত আমরা একটাতে থাকি রিপিটারে, আরেকটা থেকে ইমার্জেন্সি ফ্রিকোয়েন্সিতে। এখন যদি বিএইচএফটাও যদি আমরা সেট করে দিই, তাহলে যেটা দাঁড়াবে, তখন আপনি কনফিউজড হয়ে যাবেন যে আপনি তখন ইউএইচএফ এ থাকবেন না বিএইচএফ এ থাকবেন। আবার অনেকে চ্যানেল মোড ব্যবহার সেটগুলো ব্যবহার করে, সেগুলোতে নয় ইউএইচএফ ব্যবহার করা যায়, না হলে বিএইচএফ রেডিও ব্যবহার করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে তো আরো জটিলতা তৈরি হয়ে যাবে। যার দরুন আমরা শুধুমাত্র ইউএইচএফ এ একটা ইমার্জেন্সি ফ্রিকোয়েন্সি আমরা ফিক্স করেছি। জি বুঝতে পেরেছেন মনে আশা করি। জি জি দাদা, ধন্যবাদ। আসলে আমিও কনফিউজ ছিলাম যে যারা ওই যে চ্যানেলে ব্যবহার করে তখন তারা কি করে, এর জন্য আর কি এই কোশ্চেনটা করা। ধন্যবাদ দাদা। ফাইম শাহরিয়ার, গো হেড। দাদা কি অবস্থা? আশা করি ভালো আছেন। লাস্ট যে ভাই কথা বলেছে ওনার আগে একজন এই যে বিভিন্ন আমাদের ওমস বা রেজিস্ট্যান্ট বা এই যে টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে ইন্টারেস্ট, মানে আমরা যে কিভাবে শিখবো বা ধরেন আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য বললো। তো যেমন ধরেন আমি যে লাস্ট আমাদের কক্সবাজারে যে ট্রিপে গিয়েছি, তো প্র্যাকটিক্যালি আসলে অনেক কিছু শিখতে পেরেছি, মানে একদম মোটামুটি অনেক কিছু যা দেখছি মোটামুটি সেটা দূর থেকে আপনি কাজ করতেছেন, দূর থেকে আমি তাকিয়ে আছি বা আমি বা মুরাদ ভাইদের সাথে হাত লাগাইছি, যেটাই চেষ্টা করেছি। তো আমাদের তো একটা প্ল্যান ছিল, আপনি আপনিও সেটা অবগত আছেন যে কেও কার্ডেনের একটা প্ল্যান আমাদের ছিল, হয়তোবা এই সার্বিক পরিস্থিতির কারণে আমাদের হয়নি, হয়তোবা কোনো এক সময় হবে। তবে এই যে আমাদের ধরেন আপনারা তো জানবেন পরীক্ষার যে ডেট বা ডেট যখন ফিক্স হবে তার আগে আমরা যারা একদম আগ্রহী পরীক্ষার্থী আছি, কারণ দাদা জানেন যেহেতু মোটামুটি আপনিও জানেন যে পলাশ ভাইয়ের সাথে কম বেশি কথাবার্তা হয়, মুরাদ ভাইয়ের সাথেও মোটামুটি সরি কুতুব শান্ত ভাইয়ের সাথে কথা হয় মোটামুটি। আর এমনিতে যা আছেন এদিকে জেডিআর বলেন বা যারা আছে সিনিয়র, সবার সাথে আপনার সাথে কথাবার্তা হয় মোটামুটি। মানে এখন জাস্ট অপেক্ষায় আছি যে ক্লাসগুলো করব, পরীক্ষাটা দিব, মানে মাথার ভিতর এটাই ঘুরছে। তো আমাদের ধরেন আমি যখন ভর্তি হয়েছি এরপরে যারা এসেছে সবার একটু ইন্টারেস্ট আছে, অনেক হয়তো বা এখন পর্যন্ত কক্সবাজারের ক্যাম্পিং এর মতো এরকম কোনো অ্যাক্টিভিটিতে জয়েন করতে পারিনি। তো ঢাকা হোক বা যে কোনো একটা সেন্টার করে আমাদেরকে এরকম ওই 3 থেকে 4 দিনের একটা এরকম ক্যাম্প টাইপের আমরা করলে মনে হয় ভালো হয়, যাতে করে এমন একটা প্লেস যেখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সবার জন্য একটা সেন্টার হবে, আসতে পারবে। এটা হচ্ছে আমার বলা আর কি, যেখানে একদম সবকিছু নিয়ে ওই ক্লাসটাতে সবকিছু নিয়ে আলোচনা হবে, একদম A to Z। একটা পুরো রেডিও আপনি হ্যান্ডসেট পুরো খুলে দেখাবেন, মানে মাইক্রোফোন কোথায় থাকে, মাউথ স্পিকার কোন দিকে থাকে, পিটিটি বাটন কোন দিকে থাকে, ধরুন সোল্ডারিং করে দেখাইলেন একদম পুরো একটা। আমার এটা মানে আমার ব্যক্তিগত আর কি, একদম পুরো একদম হ্যান্ডি বেস পুরো খুলে একদম খুঁটিনাটি দেখাবেন এরকম আর কি দাদা। তো এই হচ্ছে আমার মতামত। ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। অবশ্যই অবশ্যই এ ধরনের কিছু দেখানো হবে, কিন্তু 4 দিনের ক্যাম্প বা 5 দিনের ক্যাম্প করা সম্ভব হবে কিনা পরীক্ষার আগে, যদি পরীক্ষা হুট করে ডিক্লেয়ার করে ডেট, তাহলে সম্ভব না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এদিকে মোটামুটি কয়েকটি বিভাগীয় পর্যায়ে আমাদের আয়োজনের চলছে।
খুব সম্ভব খুব শীঘ্রই বরিশাল, খুলনা এরকম প্রোগ্রাম হবে, কথাবার্তা চলছে। এর ভিতরে ক্যাম্প করাটা কতখানি সম্ভব হবে জানি না, তবে চেষ্টা করব অনলাইনে আপনাদেরকে এগুলো খুঁটিনাটিগুলো দেখানো। এর আগের ক্লাসগুলো আগেও দেখানো হয়েছে, গত বছরগুলোতেও দেখানো হয়েছে, এবারও তার ব্যতিক্রম হবে না, নিশ্চিত থাকেন। তো আপনারা প্রশ্ন করেন, এবার আমি একটু প্রশ্ন করি। আমাদের কোনো এক ভাই বা কোনো একজনের নাম দেখছি নষ্টের, ভাই কি আছেন নাকি? ভাই আইডিটা কার একটু বলবেন? ভাই এই আইডিটা কার একটু আমাকে বলবেন নাকি? নষ্টর দাদা ওটার নাম দেওয়া হচ্ছে নেস্টর গুডা। আহ ওই আইডির নাম দেওয়া নেস্টর গুডা, NESTORGUDA। এর মাজেদাটা কি ভাই, মানে এই আইডিটার মাজেদাটা যদি একটু বলতেন। আমি এর আগেও লক্ষ্য করেছি হঠাৎ। ভাই আইডির আপনাকে মালিক ভালো বলতে পারবে। না, সম্ভবত নষ্টের গোড়া হবে আর কি, এই আর কি। মানে শুরুতেই নষ্ট, ব্যাপারটা কেমন হয়ে গেল না? আশা করি ভাই আপনি আইডিটা চেঞ্জ করবেন, অথবা আপনি আমার আইডি দিয়ে ক্লাসে উপস্থিত হবেন। আমি আপনাকে আহ্বান জানাবো, আপনার যত পছন্দের আইডি হোক না কেন, প্লিজ এটা একটু চেঞ্জ করবেন। অ্যামেচাররা হয় রুচিশীল, এই কি বলে, অ্যামেচাররা হয় সবচেয়ে রুচিশীল মানুষ, জানেন। বাংলাদেশে যারা ফিল্ডেতে গিয়েছেন তারা দেখেছেন, এআরএবির আয়োজনগুলোতে যারা গিয়েছেন তারা দেখেছেন, আমরা খুব সাধারণ আয়োজন করি, কিন্তু